গাইনোকোলজিস্ট সাবিত্রী দেবীর চেম্বারে থম মেরে বসে আছে তিতির। যে মিথ্যা দিয়ে গল্পের শুরুটা হয়েছিল, সেই মিথ্যাটা এখন সবচেয়ে কঠিন সত্যি হয়ে দাঁড়িয়েছে তিতিরের সামনে। সাবিত্রী দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তিতির, তুমি আমার মেয়ের বয়সী। তাই নিজের মেয়ে মনে করেই বলছি, তুমি এবর্ষণ করে ফেলো। এই বাচ্চাটা তোমার শরীরের শত্রু হয়ে দাঁড়াবে। মনে হচ্ছে কেউ শক্ত করে তিতিরের গলা চেপে ধরেছে। কিছুতেই গলা থেকে আওয়াজ বের করতে পারছে না। অনেক কষ্টে বলল, কিন্তু ম্যামোর কি দোষ? দোষ ওর নয় তিতির, দোষ তোমার শারীরিক অবস্থার। তোমার শারীরিক অবস্থা বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত নয়। কিন্তু 25 বছর তো বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত বয়স। তাহলে উপযুক্ত বয়স হলেও তোমার অনেক কমপ্লিকেশন আছে, সেটা রিপোর্টে স্পষ্ট। যত সময় যাবে তুমি তত অসুস্থ হতে থাকবে। ডেলিভারিতে তোমার আর বাচ্চার দুজনেরই লাইফ রিস্ক হয়ে যাবে। তিতির কি বলবে বুঝতে পারছে না। তিতির কোনোমতে বলল, আমার একটু সময় চাই। ঠিক আছে, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। তবে বেশি দেরি করো না, তাহলে এবর্ষণও রিস্ক হয়ে যাবে। তিতির এলোমেলো পায়ে বের হয়ে গেল হসপিটাল থেকে। মাঝে আরও 2 দিন পেরিয়েছে, একটু বেশি অসুস্থ ফিল করাই হসপিটালে এসেছিল তিতির। এখানে এসে এসব জানতে পারবে কল্পনাও করেনি। এবার কি করবে সে? বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে যদি সেও মারা যায় তাহলে পাখিকে কে দেখবে? বাচ্চাটা এখনো একটা ভ্রূণ মাত্র, কিন্তু পাখিকে সে কোলেপিঠে করে বড় করেছে 16 বছর ধরে। নিজের সন্তানের থেকে কোনো অংশে কম নয় পাখি। কাকে বেছে নিবে তিতির, সন্তান নাকি বোন? আর তাজ সে কখনো এই বাচ্চা মেনে নিবে না। সবাই যদি এই বাচ্চার কথা জানতে পারে তাহলে মৌ ফিরে পাবে না তাজকে। না, তিতির কাউকে জানতে দিবে না এই বাচ্চার কথা। তিতির নিজের পেটে হাত রেখে অনুভব করার চেষ্টা করল। অদ্ভুত অনুভূতি হচ্ছে তিতিরের, এখানে ছোট একটা প্রাণ আছে। তিতির কাঁদতে কাঁদতে বলল, মাকে মাফ করে দে সোনা। তোর মা যে বড্ড স্বার্থপর। শুধু যদি নিজের জীবনের ঝুঁকি থাকতো তাহলে কখনো তোকে মেরে ফেলার কথা ভাবতাম না। কিন্তু তোর এই স্বার্থপর মায়ের জীবনের সাথে আরও একটা জীবন জড়িয়ে আছে যে সোনা। তোর স্বার্থপর মা তোকে পৃথিবীর আলো দেখাতে পারবে না। তুইও ঘৃণা কর তোর মাকে, প্রচণ্ড ঘৃণা। কাঁদতে কাঁদতে ফুটপাতে বসে পড়ল তিতির। এদিকটায় নিরিবিলি, খুব একটা মানুষজন নেই। তিতিরের কান্নার আওয়াজে ভারী হয়ে উঠল আশপাশটা। নিজের সন্তান খুনের দায় মাথায় নিয়ে কিভাবে বাঁচবে সে? সারা জীবন এই যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাবে। কিন্তু এছাড়া আর কোনো পথ খোলা নেই তার সামনে। তুমি এখানে কি করছো? গম্ভীর আওয়াজে মাথা তুলে তাকালে তিতির। সামনে তাজকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে ফেলল। তাজ তাচ্ছিল্যের সুরে বলল, এখানে বসে কান্না করছো কেন? চোখের পানি জমিয়ে রাখো, খুব তাড়াতাড়ি এই পানির প্রয়োজন হবে। তিতির না বুঝে ভাঙা গলায় বলল, মানে? খুব তাড়াতাড়ি জানতে পারবে সেটা। এখন এখানে বসে সিন ক্রিয়েট না করে গাড়িতে গিয়ে বসো। তোমার নাটক দেখতে দেখতে আমি নিজেই অভিনয় ভুলে গিয়েছি। তিতির কথা না বাড়িয়ে উঠে তাজের গাড়ির দিকে এগিয়ে গেল, যেটা রাস্তার অপর পাশে পার্ক করা। তিতিরকে দেখে তাজ গাড়ি থামিয়েছে। তিতির রাস্তায় পা রাখতেই তাজ হাত ধরে টান দিল। দ্রুত গতিতে পাশ কাটিয়ে চলে গেল একটা প্রাইভেট কার। কি করছিলে? এখনই উপরে চলে যেতে। তিতির তাকালো চলে যাওয়া গাড়ির দিকে, তারপর তাজের দিকে তাকালো। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি স্যার। উপরে চলে গেলে একটু বিশ্রাম অন্তত পেতাম।
তাজ ভ্রু কুঁচকে তাকালো তিতিরের দিকে। তিতির তাজের দৃষ্টি উপেক্ষা করে হাতের দিকে তাকালো। সাথে সাথে হাত ছেড়ে দিল তাজ। তিতির রাস্তার এপাশ ওপাশ দেখে গাড়ির দিকে এগিয়ে গেল। তাজও তার পিছনে গেল। গাড়িতে উঠে সিট বেল্ট লাগিয়ে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে নিল তিতির। তাজ একবার তিতিরের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। তাজের হঠাৎ খেয়াল হলো গত 1.5 মাসে তিতির শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে, ফর্সা মুখে যেটা খুব বাজে লাগছে। মুখটা কেমন ফ্যাকাশে সাদা হয়ে আছে, মনে হচ্ছে কেউ শরীরের সব রক্ত শুষে নিয়েছে। তাজ সামনে তাকিয়ে বলল, এদিকে কোথায় গিয়েছিলে? তিতির স্বাভাবিক গলায় বলল, আরও একটা পাপ করার প্রস্তুতি নিতে। তাজ বাঁকা চোখে তাকালো তিতিরের দিকে। মেয়েটা সবসময় এমন এমন কথা বলে রাগে তাজের মাথায় রক্ত উঠে যায়। যেমন এখন রাগে ইচ্ছে করছে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দিতে। আবজর্নাটাকে গাড়িতে উঠানো ভুল হয়েছে তার। নাকমুখ কুঁচকে গাড়ি চালানোয় মনোযোগ দিল তাজ। তিতির আর চোখে তাকালো তাজের দিকে। তিতিরের হাতটা আপনা আপনি চলে গেল নিজের পেটে। মনে মনে বলল, ওর কথা আপনি কোনোদিন জানতে পারবেন না। যেদিন জানতে পারবেন সেদিন হয়তো ও থাকবে না, কিংবা আমি। সেদিন হয়তো আরও একটু বেশি ঘৃণা করবেন আমাকে। তিতির বলল, আমাকে একটু আমার ফ্ল্যাটের সামনে নামিয়ে দিন। তাজ সরু চোখে তাকিয়ে বলল, কেন? তিতির বলল, আজ রাতটা সেখানেই থাকতে চাই। তিতির কোথায় থাকলো না থাকলো তাতে কিছু যায় আসে না তাজের। তাই সে আর কথা বাড়াল না। তিতির আগের মতো লুকিয়ে দেখছে তাজকে, প্রাণ ভরে দেখে নিচ্ছে। কোনো জানি মনে হচ্ছে আর দেখতে পাবে না এই মানুষটাকে। শেষবারের মতো নিজের আসক্তিকে প্রাণ ভরে দেখে নিচ্ছে তিতির। তাজ তিতিরের দিকে তাকালে দেখতে পেল সে চোখ বন্ধ করে আছে, কিন্তু তার মনে হচ্ছিল তিতির তাকে দেখছে। বাজে চিন্তা বাদ দিয়ে গাড়ি চালানোয় মন দিল তাজ। তিতিরের ফ্ল্যাটের সামনে গেলে তিতির চুপচাপ নেমে যায়। তাজ তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। আজ একটু বেশি বিধ্বস্ত দেখাচ্ছে তিতিরকে, কিন্তু কারণটা বুঝতে পারছে না তাজ। তাজ নিজের উপর বিরক্ত হয়ে বলল, এত কি ভাবছিস তাজ? দেখ গিয়ে এটা আবার নতুন কোনো নাটক শুরু করেছে। 15 রাত নেমেছে পৃথিবীর বুকে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে তিতির। গায়ের শাড়িটা এখনো চেঞ্জ করা হয়নি তার। নিজের পেটের উপর হাত রেখে চুপচাপ বসে আছে। আজ রাতটা শুধু তোর আর আমার। আজ সারা রাত মা ছেলে মিলে গল্প করব, ঠিক আছে সোনা বাচ্চা আমার? ইস, তুই ছেলে নাকি মেয়ে সেটা তো জানিই না। চোখে পানি চলে এলো তিতিরের, আর কোনোদিন জানতেও পারব না। তুই আমার ছেলে, কারণ ছেলেরা যে মাকে বেশি ভালোবাসে। কিন্তু তোর মাকে তো কেউ ভালোবাসে না, তুইও বাসবি না আমি জানি। তবে বিশ্বাস কর, তোর মা তোকে খুব ভালোবাসে, কিন্তু সে অসহায়, নিরুপায়। হু হু করে কেঁদে উঠল তিতির। কলিজা ছিঁড়ে যাচ্ছে তার, খুব বেশি কষ্ট হচ্ছে আজ। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, আই লাভ ইউ সোনা। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠল তিতির। এতরাতে এখানে কে আসবে? তাজ ছাড়া তো কেউ জানে না সে আজ এখানে আছে, তাহলে কি তাজ? কিন্তু সে কেন এখানে আসতে যাবে? তিতির ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। অনেক সাহস নিয়ে দরজা খুলল। ঝড়ের বেগে কেউ জাপটে ধরল তাকে। ঝোঁক সামলাতে না পেরে দুকদম পিছিয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কেউ বলল, আপনি? হুঁশ ফিরল তিতিরের, ভেঙে ভেঙে বলল, বনু তুই? পাখিকে শক্ত করে জড়িয়ে ধরল তিতির। ছেড়ে দিল, আবার হারিয়ে যাবে যেন।
বেশ অনেকটা সময় লাগল তিতিরের নিজেকে সামলে উঠতে। পাখিকে নিজের বুক থেকে সরিয়ে সারা মুখে চুমু খেতে লাগল। আবার বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তিতিরের কান্নায় পাখিও কাঁদছে। দীর্ঘ ১.৫ মাস পর বনুকে পেয়েছে তিতির। গত ১৬ বছরে একটা দিনও বনুকে দূরে রাখেনি সে। তিতির কাঁদতে কাঁদতে বলল, কোথায় চলে গিয়েছিলি বনু? কোথায় হারিয়ে গিয়েছিলি তুই? আর কখনো একা ছাড়ব না তোকে। আহান একদৃষ্টিতে তাকিয়ে আছে তিতিরের দিকে। এটাই তার তুতুল বিশ্বাস করতে পারছে না। কি বিধ্বস্ত অবস্থা চেহারার। ছোটবেলায় নাদুস নুদুস চেহারার মেয়েটার এই হাড্ডিসার দেহ, গলার হাড়গুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে, ফ্যাকাশে মুখে চোখের নিচে গাঢ় কালো দাগ। আহান অস্পষ্ট আওয়াজে বলল, তুতুল। এতক্ষণে তিতিরের চোখ পড়ল পাখির পিছনে দাঁড়িয়ে থাকা আহানের দিকে। তার আওয়াজ শুনতে পায়নি তিতির, তবে একদৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে একটু থমকাল। পাখিকে নিজের থেকে একটু সরিয়ে, আপনি কে? আহান কাপা গলায় বলল, তুতুল তুই আমাকে চিনতে পারছিস না? কেঁপে উঠল তিতির। আজ কতগুলো বছর পর এই নামে কেউ ডাকতারল তাকে। নামটা তো সে প্রায় ভুলেই গিয়েছিল। তিতির ভালো করে দেখতে লাগল সামনে দাঁড়ানো অচেনা ছেলেটাকে। তিতিরের চোখ আটকে গেল ছেলেটার ডাক্তার পাশের ভ্রুর কাটা দাগে। ধুলোপ্রা স্মৃতি হাতড়ে উঠিয়ে আনল সেই দিনটা। তিতির ভাঙা গলায় বলল, আহু। আহান বাচ্চাদের মতো ঠোঁট কামড়ে কান্না আটকে মাথা উপরে নিচে নাড়িয়ে বুঝাল, হ্যাঁ সে আহু। তুতুলের খেলার সাথী আহু। তিতির দৌড়ে এসে জড়িয়ে ধরল আহানকে। আহানও শক্ত করে জড়িয়ে ধরল তার তুতুলকে। এত বছরের হাহাকার করা বুকে যেন এক পশলা বৃষ্টি হল আহানের। কোথায় হারিয়ে গিয়েছিলি তুই তুতুল? সেদিন ঘুম থেকে উঠে তোদের বাড়ি গিয়ে দেখি কেউ নেই। মামা মামি, তুই কেউ নে। বেলা গড়িয়ে মামা মামির লাশ বাড়িতে এলো, তারপর আর কোনোদিন তোকে খুঁজে পাইনি আমি। পাগলের মতো হয়ে গিয়েছিলাম, বাবা বাধ্য হয়ে লন্ডন পাঠিয়ে দেয়। বাবা শব্দটা শুনে ছিটকে দূরে সরে গেল তিতির। এত বছর পর নিজের ছোটবেলার খেলার সাথীকে দেখে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল অতীতের ভয়ঙ্কর সেই রাতের কথা। তিতির দৌড়ে পাখির কাছে এসে বুকে জড়িয়ে নিল পাখিকে। ভীত গলায় বলল, তোকে রায়হান চৌধুরী পাঠিয়েছে তাই না? পাখিকে ফিরিয়ে দিতে পাঠিয়েছে, কাজ হয়ে গেছে, এবার চলে যা। আহান কঠিন গলায় বলল, আমাকে রায়হান চৌধুরী পাঠায়নি, আমি রায়হান চৌধুরীর চোখ ফাঁকি দিয়ে পাখিকে তোর কাছে নিয়ে এসেছি। কত কাঠখড় পোড়াতে হয়েছে তোর ঠিকানা পেতে, জানিস তুই? তিতির অবাক হয়ে বলল, রায়হান চৌধুরী জানে না তুই পাখিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস? না, রায়হান চৌধুরী কিছুই জানে না। তিতির চমকে উঠল আহানের কথা শুনে। ব্যস্ত গলায় পাখির দিকে তাকিয়ে বলল, আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে বনু। রায়হান চৌধুরী জানতে পারলে তোকে আবার কেড়ে নিবে আমার থেকে। আহান বলল, কি বলছিস এসব? তিতির তাকালো আহানের দিকে, কিছু ভেবে আহানের সামনে হাত জোড় করল, পাখিকে আমার কাছে ফিরিয়ে দিয়ে অনেক বড় উপকার করেছিস। এখান থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে আর একটা সাহায্য কর আহান। এর বিনিময়ে তুই যা চাইবি তাই দিব আমি। শুধু রায়হান চৌধুরীর নাগালের বাইরে নিয়ে চলে। আহান মনে মনে বলল, তুই চাইলে তো নিজের জীবনটাও দিয়ে দিব রে তুতুল। চল আমার সাথে। তিতির যেতে গিয়েও থেমে গেল, ১ মিনিট দাঁড়া। তিতির দৌড়ে নিজের রুমে চলে গেল। ব্যস্ত হাতে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। আর কখনো দেখতে পাবে না এই রুমটাকে। জীবনের দীর্ঘ ১৬টা বছর কাটিয়েছে এখানে, কত শত স্মৃতি এখানে।
এসবের মায়া করলে হবে না এখন, পাখিকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে তাকে, অনেক অনেক দূরে। আহান তিতির আর পাখি গাড়িতে গিয়ে বসতেই আহান গাড়ি নিয়ে ছুটতে লাগল ব্যস্ত ঢাকা শহরের বাইরে। তিতির চোখ বন্ধ করে মনে মনে বলল, ভালো থাকবেন স্যার। ভালো থেকো মৌ আপু, তোমার ভালোবাসা ফিরিয়ে দিয়ে গেলাম তোমাকে। মাফ করবেন স্যার, যাওয়ার সময়ও আপনার জীবন থেকে কিছু কেড়ে নিয়েই গেলাম। তবে আজ আপনার জীবন থেকে বিষাক্ত ফুলের বিদায় হলো তার বিষাক্ততা নিয়ে। তিতির গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো, আবার কি আশা হবে এই শহরে? হয়তো না। 16 এতরাতে ফোনের আওয়াজে বিরক্ত হল রায়হান। সারাদিন হসপিটালে থেকে বিয়ের কেনাকাটা করে ক্লান্ত হয়ে শুয়েছে। এখন আবার কে বিরক্ত করছে তাকে? ফোন রিসিভ করে ঘুম ঘুম গলায় বলল, হ্যালো স্যার। দুদিন ধরে আহান স্যার তার ফ্ল্যাটে নেই, আর মেয়েটাও। এক ঝটকায় ঘুম উড়ে গেল রায়হানের, ধরফরিয়ে উঠে বসল। ধমকে উঠল, ফ্ল্যাটে নেই মানে কি? স্যার, দুদিন আগে আহান স্যার মেয়েটাকে নিয়ে বাইরে আসে। আমরা ভেবেছিলাম অন্যদিনের মতো ঘুরতে নিয়ে যাচ্ছে। আমরা নজর রেখেছি, কিন্তু আমার চোখ ফাঁকি দিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। ভেবেছিলাম খোঁজে পেয়ে যাব, তাই আপনাকে জানায়নি। কিন্তু আজ জানতে পারলাম আহান স্যার মেয়েটাকে নিয়ে বাংলাদেশে চলে গেছে। চমকে উঠল রায়হান। হোয়াট? ভীত গলায় উত্তর এলো, ইয়েস স্যার। প্রচণ্ড বেগে গাড়ি ড্রাইভ করছে রায়হান। সে ছুটে চলেছে তিতিরের ফ্ল্যাটের দিকে। এক হাতে ফোন কানে কাউকে চিৎকার করে বলছে, ঢাকার মধ্যেই আছে ওরা, প্রত্যেকটা অলিগলি তন্ন করে খোঁজ। সকালের মধ্যে আহান আর পাখিকে আমি আমার আস্তানায় দেখতে চাই। খোঁজে বের করতে না পারলে তোদের একটাকেও বাঁচিয়ে রাখব না আমি। ফোন রেখে দিল রায়হান। রাগে চোখমুখ লাল হয়ে উঠেছে তার। মৌকে পাওয়ার আনন্দে এতই মত্ত ছিল যে আহান, পাখি কিংবা তিতির কারো উপরেই আগের মতো নজর রাখেনি। নিজের উপর রাগ হচ্ছে রায়হানের। এতটা কেয়ারলেস সে কিভাবে হতে পারল? ওরা যদি একবার তিতিরের কাছে পৌঁছে যায় তাহলে সব খেলা শেষ হয়ে যাবে। তার এতদিনের সাজানো প্ল্যান সব নষ্ট হয়ে যাবে। সেটা সে কিছুতেই হতে দিবে না। মৌকে পাওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারবে না রায়হান। ঝড়ের বেগে তিতিরের ফ্ল্যাটের সামনে এলো। কিন্তু ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তলা ঝুলছে দরজায়, কিন্তু রায়হান ভালো করেই খোঁজ নিয়েছে তিতির আজ এখানে এসেছে, আর তাজের বাড়িতে লাগানো ক্যামেরা বলে দিচ্ছে তিতির সেখানে ফিরে যায়নি। রায়হান দুহাতে নিজের চুল খামচে ধরে চিৎকার করে উঠল, আহান তুই আমার নিজের ভাই হয়ে এত বড় ক্ষতি করে দিল। আমারই ভুল হয়েছে, আমি তো বলেই গিয়েছিলাম তুতুলের জন্য তুই নিজের ভাইকে খুন করতেও দুবার ভাববি না। সেই জন্য তিতির আর পাখির পরিচয় গোপন রেখেছিলাম। কিন্তু তুই সব জানলি কি করে? আমারই ভাই তো, তাই মাথার ব্রেনও আমার মতোই। কিন্তু ভাই, তুই যদি চলিস ডাক্তার আমি চলি পাতায় পাতায়। বাংলাদেশের যে প্রান্তেই তুই থাকিস আমি খুঁজে বের করব। আর তিতির আমার কথার অবাধ্য হওয়ার চরম মূল্য দিতে হবে তোকে। শুধু একবার হাতের নাগালে পাই। রায়হান তিতিরের ফ্ল্যাটের বন্ধ দরজায় লাথি দিয়ে বের হয়ে গেল। যে করেই হোক এই তিনজনকে খুঁজে বের করতে হবে তাকে। একবার মৌ বা তাজের কাছে পৌঁছে গেলে সব শেষ হয়ে যাবে। সিকিউরিটি রুমে গেল ফুটেজ দেখতে, যে গাড়িতে গেছে তার নাম্বার পাওয়া যায় কিনা। 17 আমরা কোথায় যাচ্ছি আহান? আপাতত ঢাকার বাইরে চলে এসেছি। ভাইয়ার সম্পর্কে যতটা জেনেছি সারা দেশে তার লোক আছে, তবে ঢাকায় তার পাওয়ার বেশি।
এখন বড় কোনো শহরে যাওয়া যাবে না, সেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পুরোপুরি গ্রামেও যাওয়া যাবে না, সেখানে আমরা সবার নজরে পড়ব সহজে, আর ভাইয়ার লোক থাকলে বিপদ হয়ে যাবে। ছোটখাটো কোনো শহরে গা ঢাকা দিতে হবে। তিতির আহানের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল। আহু, তুই আর রায়হান চৌধুরী এক মায়ের পেটের ভাই তো? আহান জিজ্ঞাসু চোখে তাকাল, এ কথা কেন বলছিস তুই? তিতির দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, যেখানে রায়হান চৌধুরী নিজের স্বার্থ হাসিল করার জন্য এতটা নিচে নেমে গেছে, নিজের বোনদের ব্যবহার করতেও তার বিবেকে বাঁধেনি, সেখানে তুই তারই ভাই হয়ে নিজের জীবন বাজি রেখে আমাদের সাহায্য করছিস। আহান তিতিরের দিকে তাকিয়ে মলিন হাসল, তুই যদি একবার বুঝতে পারতি আমার জীবনে তোর জায়গাটা কোথায়। রায়হান চৌধুরীর সাথে এই একটা জায়গায় আমার মিল আছে রে তুতুল, ভালোবাসা। তবে আমার ভালোবাসার ধরনটা তার থেকে আলাদা। সে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এত নিচে নেমেছে, আর আমি আমার ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে সব করতে পারব। সে আমার কাছে ভালো থাক বা অন্য কারো কাছে। কথাগুলো মুখে বলা হলো না আহানের। সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তিতির নিজের ব্যাগ থেকে আবার ফোনটা বের করল। অন করার আগেই আহান বলল, কি করছিস? তিতির মলিন হাসল, রায়হান চৌধুরীর কথায় দুটো জীবন এলোমেলো করে দিয়েছি রে আহু। সেগুলো আমাকেই ঠিক করতে হবে, না হলে সারা জীবন সেই পাপের বোঝা বয়ে বেড়াতে হবে। আহান ব্যস্ত গলায় বলল, তোর ফোন অন করলে ভাইয়া লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জেনে যাবে আমরা কোথায় আছি। তিতির চিন্তিত হয়ে পড়ল, কিন্তু কাজটা করা যে খুব বেশি জরুরি। আহান একটু চিন্তা করে বলল, আমার ফোনটা দিয়ে করতে পারবি? তোর ফোন অন করলে বুঝবে না? না, এটা সম্পূর্ণ নতুন ফোন। ঢাকায় এসে প্রথমেই একটা ফোন কিনেছি। আহানের ফোনটা নিল তিতির। নিজের ফোনের এসডি কার্ড খুলে আহানের ফোনে লাগিয়ে নিল। নিজের ফোনটা জানলা দিয়ে বাইরে ফেলে দিল। আহান এসডি কার্ড উদ্দেশ্য করে বলল, এটা দিয়ে কি কাজ? এটাতে রায়হান চৌধুরীর সব পাপের প্রমাণ আছে। এগুলো স্যারের কাছে পৌঁছে দিলই হয়ে যাবে। আহান কৌতূহল নিয়ে বলে, স্যার কে? আমার কাছে এখনো সবটা পরিষ্কার না তুতুল। ভাইয়া পাখিকে কিডন্যাপ কেন করেছিল আর কিভাবে করেছিল, আর গাড়িতে উঠে কি সব বলে একটা ভিডিও বানালি তাও বুঝলাম না। আহানের কথা শুনে তার দিকে তাকালো তিতির, অনেক কিছুই তুই জানিস না আহু। সব এখনই তোকে বলা সম্ভব নয়। এখন যেটুকু বলা সম্ভব সেটুকুই বলছি। তিতির পাখির কিডন্যাপ হওয়া থেকে শুরু করে রায়হানের হুমকি, তিতিরের তাজকে ব্ল্যাকমেইল করে বিয়ে করা, সব একে একে খুলে বলল আহানকে। তিতিরের বিয়ের কথা শুনে মাথা শূন্য শূন্য লাগছে আহানের। তার তুতুল অন্য কারো হয়ে গেছে এটা মানতে পারছে না। তিতির বলল, এবার সত্যিটা সবাইকে জানিয়ে স্যারকে নির্দোষ প্রমাণ করে নিজেকে কিছুটা পাপ মুক্ত করতে চাই। তিতির আহানের ফোনের সাহায্যে তাজের কাছে সব প্রমাণ পাঠিয়ে দিল। তিতিরের ফোনে কল রেকর্ডের অপশন অন করে রাখা ছিল আগে থেকেই। সেখানে রায়হানের সমস্ত কথা রেকর্ড হয়েছে। সে কিভাবে তিতিরকে বাধ্য করেছে তাজের নামে মিথ্যা বলতে সব আছে। তিতির একটা ভিডিওতে নিজে সবটা স্বীকার করেছে, সেটাও পাঠালো। তিতির সমস্ত প্রমাণ তাজ আর মৌ দুজনের ফোনেই পাঠিয়ে দিল। আহান নিজেকে সামলে বলল, ফোনটা দে, আমি পুলিশের কাছে সব পাঠাচ্ছি। আমার বন্ধুর বাবা পুলিশ কমিশনার। সেই বন্ধুর সাহায্যে তোকে খুঁজে বের করেছি। ওর কাছে পাঠালে ওর বাবা অ্যাকশন নিতে পারবে। আহান ফোনটা নিয়ে সব প্রমাণ পাঠিয়ে দিল ওর বন্ধুর কাছে। সকালের মধ্যে রায়হানের কাছে পুলিশ পৌঁছে যাবে।
মিস্টার খানকে ভালোবাসিস তাই না রে তুতুল? আহানের কণ্ঠটা কেমন অসহায় শোনাল। তিতির আহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। স্যার, আমার জীবনের অনাকাঙ্ক্ষিত একটা অধ্যায়, আর আমিও তার জীবনে। সে অন্য কারো ছিল আর অন্য কারোই থাকবে। আর তুই? তিতির তাকালো আহানের দিকে। বুঝার চেষ্টা করল তার কথার মানে। আহান চোখ সরিয়ে সামনে তাকাল। তুতুলের চোখে চোখ রাখার সাহস হচ্ছে না আহানের। যদি সে চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখে, তবে সেটা সহ্য করতে পারবে না। তিতির কিছু না বলে পেছনে তাকিয়ে পাখিকে দেখে নিল। সে পিছনের সিটে ঘুমিয়ে পড়েছে। বনু তোকে অনেক জ্বালিয়েছে না রে? আহান মুচকি হেসে বলল, ছোটবেলায় তুই যেমন দুষ্টু ছিলি পুতুল তেমন হয়েছে। তিতির প্রশ্নবোধক চাহনিতে তাকালো আহানের দিকে। পুতুল? তুই হয়তো ভুলে গিয়েছিস, আমি বলেছিলাম ওকে আমি পুতুল বলেই ডাকতারব। তবে দেখতেও কিন্তু পুতুলের মতোই হয়েছে রে, মাশাআল্লাহ। থাক এসব বাদ দে, তুই একটু ঘুমিয়ে নে, না হলে শরীর খারাপ করবে। শরীরের কথা শুনতাই তিতিরের মুখ কালো হয়ে গেল। মনে পড়ে গেল নিজের ভেতরে বেড়ে ওঠা আরেকটা অস্তিত্বের কথা। তিতির ফট করে তাকালো আহানের দিকে। আহানকে তিতির বিশ্বাস করে নিজেকে যতটা বিশ্বাস করা যায় ঠিক ততটা। যদিও সময়ের সাথে মানুষ বদলে যায়, তবে গত কয়েক ঘন্টায় তিতির যতটুকু বুঝেছে আহান ঠিক আগের মতোই আছে। তিতির নিজের পেটে হাত রেখে বলল, আমার কিছু হয়ে গেলে আমার বনুটাকে একটু দেখে রাখতে পারবি আহু? তড়িৎ গতিতে ব্রেক কষল আহান। সিট বেলের জন্য বেঁচে গেছে তিনজনই। পাখি ঘুমের মধ্যে সামনে হেলে পড়েছে। তিতির পেছনে ফিরে পাখির দিকে তাকিয়ে ব্যস্ত গলায় বলল, পাগল হলি, এভাবে কেউ ব্রেক করে? আহান তাকালো তিতিরের দিকে। এখনই কি বললি তুই? বললাম এভাবে কেউ ব্রেক করে? এটা নয়, তার আগে কি বললি? পাখিকে হাত বাড়িয়ে সোজা করার চেষ্টা করছিল তিতির। এবার তিতির তাকালো আহানের দিকে অসহায় দৃষ্টি তার। বলেছি আমার কিছু হয়ে গেলে আমার বনুকে একটু দেখে রাখবি? এই পৃথিবীতে তোকে ছাড়া বিশ্বাস করার মতো আমার আর কোনো জায়গা নেই আহু। দেখ, বেশি কিছু করতে হবে না, তিনবেলা একটু খাবার আর পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের হাত থেকে রক্ষা করবি, এটুকুই। আহান সিট বেল খুলে এগিয়ে এলো তিতিরের দিকে। তিতিরের দুগালে নিজের হাত রেখে অসহায় গলায় বলল, এসব কেন বলছিস তুতুল? তোর কেন কিছু হতে যাবে? তিতির আহানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। জীবনটা অদ্ভুত রে আহু। কখন কোনো দিকে মোড় নেয় বলা মুশকিল। এই দেখ না, সকালে ঘুম থেকে ওঠার সময় আজকে ঘটে যাওয়া একটা ঘটনার জন্যও আমিও প্রস্তুত ছিলাম না। কিন্তু তাতে কিছু আটকে থেকেছে কি, যা হওয়ার ঠিক হয়েছে। অশান্ত হয়ে উঠল আহান। না, এভাবে কথা ঘুরাবি না তুই। কিছু তো একটা হয়েছে, আমাকে বল কি হয়েছে তোর? না হলে আমি এখনই হসপিটালে নিয়ে যাব, তোকে দেখতেও অনেক অসুস্থ মনে হচ্ছে। আমার কাছে লুকাতে পারবি না তিতির, এখনো ডাক্তার তার না হলেও ডাক্তার তারই পড়ছি আমি। অবস্থা বেগতিক দেখে তিতির মুখ খুলতে বাধ্য হল, আহু আমি প্রেগনেন্ট। বিনা মেঘে বজ্রপাত হল যেন আহানের মাথায়। হোয়াট? তিতির আর কিছু বলতে পারল না। আহান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। সে প্রেগনেন্ট এটা বললেও ডক্টরের বাকি কথা সে কিছুতেই কাউকে জানতে দিবে না। তিতির ঠিক করে নিয়েছে এই বাচ্চাটা সে কিছুতেই মেরে ফেলতে পারবে না। এতটা নিষ্ঠুরতম কাজ তার দ্বারা সম্ভব নয়, আর একটা অদৃশ্য মায় জড়িয়ে গেছে এই বাচ্চার সাথে। সাথে সাথে তখন এটা উপলব্ধি করতে না পারলেও ধীরে ধীরে পেরেছে। সে পারবে না বাচ্চাটাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে।
আর এই বাচ্চাটাই তার জীবনে তাজের একমাত্র চিহ্ন। এদিকে আহান একের পর এক ঝটকা সামলে উঠতে পারছে না। নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে তার। আরও তো অনেক কিছু জানা বাকি, সব সহ্য করবে কিভাবে? 18 সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে নিজের ফোন হাতে নিল তাজ। এতগুলো নোটিফিকেশন দেখে ভ্রু কুঁচকে তাকাল। নোটিফিকেশন ওপেন করে দেখল একটা অচেনা নাম্বার থেকে অনেকগুলো অডিও ভিডিও আরও কী সব ডকুমেন্টস আছে। ভিডিওটা প্লে করে দেখে হাতের টাওয়েল ফ্লোরে পড়ে গেল তাজের। ভিডিওতে তিতির নিজের মুখে সব স্বীকার করছে, সে কেন রায়হানের কথায় সব করতে রাজি হয়েছে। কিভাবে রায়হান প্ল্যান করে তাজের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে এ বাড়িতে পাঠিয়েছে সব স্বীকার করছে তিতির। ভিডিও শেষে তিতির বলল, স্যার নিদর্শ তার কোনো ভুল নেই। 2 বছর আমি তার সাথে কাজ করেছি, সে কখনো আমার দিকে বাজে নজরেও তাকায়নি। তার জীবনটা এভাবে নষ্ট করার দায় আমারও আছে, সেটা আমি অস্বীকার করছি না। তবে আমি পরিস্থিতির শিকার। ভালো থাকবেন স্যার, যেভাবে হুট করে আপনার জীবনে এসেছিলাম আবার সেভাবে হুট করেই চলে গেলাম। পারলে মাফ করবেন আমাকে। তিতিরের ঠোঁটের কোণে ঝুলছে মলিন হাসি। শেষে ভেসে উঠল তিতির পাখি 2 বোনের হাসজ্জ্বল কিছু ছবি। কত হ্যাপি মনে হচ্ছে তাদের দেখে। তাজ পাখির বিষয়ে কিছুই জানত না। তাজ একে সব প্রমাণ ভালো করে দেখে নিল। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এর থেকে বেশি আর কিছুরই প্রয়োজন হবে না তাজের। তাজ তাড়াতাড়ি কল দিল তিতিরকে, কিন্তু বন্ধ বলছে। তাজ চিন্তিত গলায় বলল, এসব কে পাঠালো? তিতির। তিতির পাঠালে নিজের নাম্বার থেকেই পাঠাতে পারত। তবে কে পাঠালো আর তিতিরই ফোন ধরছে না কেন? তবে কি সত্যি চলে গেছে তিতির? তাজ কোনোমতে চেঞ্জ করে ছুটল তিতিরের ফ্ল্যাটের উদ্দেশ্যে। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না তার। এদিকে মৌ নিজের বেডে থম মেরে বসে আছে। সবগুলো প্রমাণ সে নিজেও দেখেছে। রায়হান এতটা নিচে নেমে গেছে ভাবতে পারছে না সে। হঠাৎ করেই তিতিরের জন্য কষ্ট হচ্ছে মৌয়ের। শেষের ভিডিওটা আবার প্লে করল মৌ। এটা মৌকে পাঠালেও তাজকে পাঠায়নি তিতির। কেমন আছো মৌ আপু? হয়তো ভালো নেই, কারণ তোমার ভালো থাকার কারণ কেড়ে নিয়েছিলাম আমি। সব প্রমাণ দেখে এতক্ষণে হয়তো জেনেও গেছো আমি বাধ্য ছিলাম। আমার জায়গায় অন্য কেউ হলে কি করতো আমার জানা নেই। তুমি কি করতে আপু? যদি তোমার বাবা মার জীবন বাঁচাতে এমন কিছু করতে বলা হতো? আপু আমার জীবনে আপন বলতে ওই বোনটা ছাড়া আর কেউ নেই। খুব বেশি ভালোবাসি বনুটাকে। আপু আমার বনুটা বুদ্ধি প্রতিবন্ধী, এই নিষ্ঠুর পৃথিবীর কিছুই বুঝে নাও। তিতির ক্যামেরা ঘুরিয়ে ঘুমন্ত পাখিকে একবার দেখাল। মৌয়ের নিজেরও মায়া হল ঘুমন্ত মেয়েটার উপর, সেখানে তিতির তার বোন। তিতির আবার ক্যামেরা নিজের দিকে করে বলল, থাক সেসব কথা। আজ থেকে তুমি ভালো থাকবে আপু, তোমার ভালো থাকার কারণ তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। কখনো হয়তো দেখা হবে না আর, আমি চাইও না আমার বিষাক্ত ছায়া তোমাদের জীবনে আবার পড়ুক। স্যার সত্যি বলে আমি বিষাক্ত ফুল। ভালো থেকো আপু, আর স্যারকেও অনেক ভালো রেখো। পারলে মাফ করে দিও এই খারাপ মেয়েটাকে। আল্লাহ হাফেজ। মৌ বুঝতে পারল তার চোখে নোনা জলের বৃষ্টি হচ্ছে। কিন্তু আজ তো তার খুশি হওয়ার কথা, তবে এতটা কষ্ট কেন হচ্ছে? কেন তিতিরের মলিন মুখটা চোখে ভাসছে? বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে মৌ দরজা খুলে ড্রয়িং রুমে এলো। রায়হান উঁচু গলায় বলছে, বিয়েটা আজ আর এখনই হবে। পরে অনুষ্ঠান করা যাবে, কিন্তু বিয়ে এখনই হবে। বিয়েটা আজ আর এখনই হবে।
রায়হান কথাটা শেষ করতেই সজোরে থাপ্পড় পড়ল তার গালে। সেই আওয়াজ প্রতিধ্বনিত হল বার কয়েক। মহিবুল আর রেহেনা স্তব্ধ হয়ে আছে নিজের মেয়ের কাজে। রায়হান রক্তচক্ষু করে তাকালো মৌয়ের দিকে। মৌ। মৌ নিজের ঠোঁটে আঙ্গুল চেপে শান্ত গলায় বলল, চুপ, একদম চুপ। তোর ওই নোংরা মুখে আমার নামও নিবি না রায়হান। মহিবুল মেয়েকে ধমক দিয়ে বলল, এটা কেমন ব্যবহার মৌ? মৌ বাবার দিকে টলমলে চোখে তাকিয়ে বলল, এই বিকৃত মস্তিষ্কের লোকটা এই ব্যবহারটাও ডিজার্ভ করে না বাবা। মহিবুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে। এসব কেন বলছিস মা? এখনই দেখাচ্ছি বাবা। মৌ ড্রয়িং রুমের স্মার্ট টিভির সাথে নিজের ফোন কানেক্টেড করে নিল। যে ভিডিওতে তিতির সব সত্যিটা স্বীকার করেছে সেটা প্লে করল সবার সামনে। মহিবুল আর রেহেনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সেটা দেখে। মহিবুল আফসোসের সুরে বলল, ছেলেটা সেদিন আবার বলেছিল সে নিদর্শ, কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি তাকে। রাগে চোখমুখ লাল টকটকে হয়ে গেছে রায়হানের। এই মুহূর্তে তিতিরকে সামনে পেলে কোনো চিন্তা ভাবনা ছাড়া খুন করে ফেলত। মেয়েটা তাকে শেষ করে দিয়েছে একদম। কেউ কিছু বুঝে ওঠার আগেই রায়হান কোমর থেকে পিস্তল বের করে মহিবুলের মাথায় ঠেকাল। চমকে উঠল মৌ আর রেহেনা। ঘৃণায় মৌয়ের মুখ ভরে থু এলো। মৌ ক্ষিপ্ত গলায় বলল, আর কত নিচে নামবি রায়হান? রায়হান রেগে ফুসফুস করছে, একদম বাজে বকবক করবি না। তুই বিয়েটা না করলে তোর বাবা মাকে 1 সেকেন্ডে উপরে পাঠিয়ে দিব। এই বরযাত্রী ভেতরে আয় তো সবাই। রায়হানের বলার সাথে সাথে তার দলবল ভেতর প্রবেশ করল কাজী নিয়ে। সে সব ব্যবস্থা করেই এসেছে। সে জানত তিতির হাত গুটিয়ে পালিয়ে যাওয়ার মেয়ে নয়। কিছু একটা করবে মনে করেই প্রস্তুত হয়েই এসেছে রায়হান। মহিবুল আর রেহেনার হাতমুখ বেঁধে রুমের এক কোণে বসিয়ে দিল রায়হানের লোকজন, আর তাদের মাথায় পিস্তল তাক করে আছে দুজন। রায়হানের একটা ইশারায় সব শেষ করে দিবে তারা। মৌ নিজের বাবা মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রায়হানের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাল। রায়হান আরাম করে সোফায় বসে মৌকে সরাসরি সামনের সোফায় বসার ইশারা করল। মৌ না বসলে ধমকে উঠল রায়হান, কি সমস্যা, বসতে বলেছি তো। রায়হানের ধমকে কেঁপে উঠল মৌ। ধপ করে বসে পড়ল সামনের সোফায়, মুখোমুখি দুজন। রায়হান হাতে পিস্তল ঘুরাতে ঘুরাতে বলল, তোকে 5 মিনিট সময় দিল ভাবার জন্য। ভেবে নে কি করবি। কোনো ঝামেলা ছাড়া আমাকে বিয়ে করবি নাকি একসাথে বাবা মায়ের লাশ দেখবি? মৌ কাঁদো কাঁদো গলায় বলল, তুই এমন কি করে করতে পারিস রায়হান? রায়হান মুচকি হেসে বলল, আমি কি করতে পারি সেটার ধারণা তিতির খুব সুন্দর করে বর্ণনা করেছে তো। তিতির পাখির সাথে আমার রক্তের সম্পর্ক, আমার বোন হয়। নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের বোনদের ব্যবহার করতে একবার ভাবিনি, তাদের খুন করা লাগলে তাই করতাম। সেখানে তোর বাবা মা আমার কেউ না, কি মূল্য আছে তাদের বল? বিয়ে তোকে করতে হবে মৌ, সেটা তোর নিজের ইচ্ছেতে কিংবা কিছু বিধ্বংসী মুহূর্ত উপভোগ করার পর বাধ্য হয়ে। মৌ ডুকরে কেঁদে উঠল এবার। এখন বেশ ভালো করে উপলব্ধি করতে পারছে তিতিরের অসহায়ত্ব। মেয়েটা দীর্ঘ 1.5 মাস এই যন্ত্রণা ভোগ করেছে, যেখানে কয়েক মিনিটে মৌয়ের দম বন্ধ হয়ে আসছে। মৌ কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ রায়হানের এক লোক এসে জানালো তাজ এসেছে নিচে। মৌ যেন আশার আলো খুঁজে পেল একটু, কিন্তু রায়হানের কথা শুনে ধপ করে নিভে গেল সেটাও। রায়হান বাঁকা হেসে বলল, ভালো করে খাতির যত্ন করে উপর নিয়ে আয়। মিস্টার তাজওয়ার খান তাজ, তোর সাথে তো অনেক বছরের হিসাব করা বাকি আছে আমার। মৌ ব্যস্ত গলায় বলল,
তাজকে কিছু করিস না প্লিজ। রায়হান ঘাড় কাত করে বাঁকা চোখে তাকালো মৌয়ের দিকে। কত ভালোবাসা! এর অর্ধেক ভালো যদি আমাকে বাসতি আজ এসব কিছুই হতো না। রায়হান চোখমুখ শক্ত করে বলল, যা নিয়ে আয় ম্যাডাক্তার আশিককে। মৌ গুটিসুটি মেরে বসে আছে সোফায়। কাঁদতে ভুলে গেছে সে। কি করবে বুঝতে পারছে না। রায়হান গত 10 মিনিট ধরে তাকিয়ে আছে মৌয়ের দিকে, আর মৌ নিজের বাবা মায়ের দিকে তাকাচ্ছে আর চোখ মুছছে। তখনই তাজকে টানতে টানতে রায়হানের সামনে ধাক্কা দিয়ে ফেলল রায়হানের লোকজন। তাজকে দেখে পিলে চমকে উঠল মৌয়ের। চিৎকার করে বলল, তাজ! তাজ নিভু নিভু চোখে তাকালো সামনে বসে থাকা রায়হানের দিকে। সারা মুখে রক্তে মাখামাখি তার। নাক থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁটের কোণ আর কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রায়হান তাজের গাল চেপে ধরে উপরে তুলে দেখে বলল, খাতির যত্ন কম হয়ে গেছে তো। আসলে উনার ফ্যান ছিলাম তো, তাই একটু কনসিডার করেছি। স্যার, এটা কেমন হিরো বলুন তো? মুভিতে দেখি একাই একসাথে কতজনকে মেরে কাত করে দেয়, আর একটা ঘুষি পর্যন্ত দিতে পারল না আমাদের। ধুর, আমি বুঝে গেছি মুভিতে যা দেখায় সব বানানো। আমি আর মুভিই দেখব না। রায়হান ছেড়ে দিল তাজের গাল, বাঁকা হেসে বলল, তা যা বলেছিস সব বানোয়াট। কিন্তু তাজ, তুই নাকি ক্যারেটে শিখেছিস, বক্সিং করিস, এক্সারসাইজ করে কি বডি বানিয়েছিস। এত সব করে কি লাভ? ভালো নিজেকেই তো রক্ষা করতে পারলি না। শেম অন ইউ ইয়ার, এত ফুটবল প্রতিপক্ষ নিয়ে খেলা জমে না। তাজ ভাঙা গলায় বলল, কেন করছিস এসব? রায়হানের চোখমুখ লাল হয়ে উঠল আর তাজের গাল চেপে ধরল। সেই ছোটবেলা থেকে মৌয়ের জন্য একটার পর একটা স্যাক্রিফাইস করে এসেছি। ওর মুখে হাসি ফোটানোর জন্য ইচ্ছে করে তোকে ক্লাস টপার হতে দিয়েছি। প্রায় কম্পিটিশন তোকে জেতানোর জন্য নিজে সরে এসেছি। কেন? শুধুমাত্র মৌ খুশি হবে বলে। এমন কি গান রেকর্ডিংয়ের মতো সুযোগ ছেড়ে দিয়ে তোকে সুযোগ করে দিয়েছিলাম। তাজ অবাক হয়ে বলল, মানে? তোর প্রথম গান যে রেকর্ড করেছে সে প্রথমে আমাকে সিলেক্ট করেছিল। বাবার সাথে এক পার্টিতে গিয়ে তুই আমি দুজনেই গান গেয়েছিলাম, মনে আছে? তাজ একটু ভেবে বলল, হ্যাঁ মনে আছে। আমার প্রথম গানের মিউজিক ডিরেক্টর বলেছিল সেই পার্টিতেই সে আমার গান শুনেছে। রায়হান তাচ্ছিল্যের সুরে বলল, মিথ্যা বলেনি। সেই পার্টিতে দুজনের গান শুনে প্রথমে আমাকে রেকর্ডিংয়ের অফার দেয়। আমি খুশি হয়ে জানিয়েছিলাম মৌকে। কিন্তু মৌ শুনে বলল, তোকে একা বলেছে, তাজকে বলেনি? আমি যখন বললাম, না তাজকে বলেনি। মৌয়ের হাসিখুশি মুখে আধার নেমে এলো। সেটা তীরের মতো বিঁধল আমার বুকে। বাড়ি ফিরে সেই লোককে জানিয়ে দিল, আমি গানটা গাইতে পারবো না, সে যেন তোর গান রেকর্ড করে। যে মুভিতে আমার গান মুক্তি পাওয়ার কথা ছিল সেই মুভিতে তোর প্রথম গান মুক্তি পেল। তারপর আর তোকে ফিরে তাকাতে হয়নি। গানের সাথে একসময় মুভির অফারও পেয়ে গেলি। আর সেদিনের পর আমি পুরোপুরি সরে আছি নিজের স্বপ্ন থেকে। আমারও স্বপ্ন ছিল বড় সিঙ্গার হওয়ার, অভিনেতা হওয়ার। শুধুমাত্র মৌকে খুশি রাখার জন্য, যার জন্য আমি এত এত স্যাক্রিফাইস করলাম, শেষে তুই তাকেও নিজের করতে চাইলি। এবার কিভাবে চুপ থাকবো আমি তাজ? সব ছেড়ে দিয়েছি তোর জন্য, কিন্তু যাকে পাওয়ার জন্য এসব করলাম তাকে কিভাবে দিয়ে দেই তোকে? তাজ একবার ঘুরে তাকালো মৌয়ের দিকে। এসবের মাত্র কয়েকটা ঘটনা জানা ছিল তাজের। কিন্তু সবটা জানার পর কি রিয়াকশন দেওয়া উচিত ভুলে গেছে। তার এতদিনের গড়া ক্যারিয়ারে শুধু তার পরিশ্রম ছিল না, ছিল কারও আত্মত্যাগ। তাজের হঠাৎ নিজেকে অনেক ছোট মনে হতে লাগল। তার ক্যারিয়ার অনেকটা দান করেছে রায়হান।
ভাবতেই চোখমুখ কুঁচকে গেল তাজের। তাজ নিজেকে সামলে বলল, তিতিরকে কেন আনলি এসবের মাঝে? রায়হান সোফায় হেলান দিয়ে আরাম করে বসল। তিতিরকে আনা অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। তিতির পাখি আমার মামাতো বোন। আজ থেকে প্রায় ১৬ বছর আগে তিতিরের বাবা মানে আমার মামা আবির মাহমুদের থেকে তার সম্পত্তি দখল করার জন্য আমার বাবা খুন করে মামা মামি দুজনকেই। কিন্তু মামার বিশ্বস্ত বডিগার্ড নুরুল তিতির পাখিকে নিয়ে পালিয়ে যায়। বাবা প্রপার্টি দখল করতে গিয়ে জানতে পারে সব তিতিরের নামে উইল করে রেখেছে মামা। তিতির হওয়ার পর মামি আর কনসিভ করতে পারেনি, তাই তিতিরের নামে সব উইল করে দিয়েছিল। কিন্তু তিতিরের যখন ৮ বছর তখন আবার কনসিভ করে মামি। যে রাতে পাখির জন্ম হয় সেই রাতেই বাবা মামা মামিকে খুন করে। কিভাবে যেন নুরুল পালিয়ে যায় তিতির পাখিকে নিয়ে। কিন্তু প্রপার্টি দখল করতে গিয়ে বাবা যখন জানতে পারে সব তিতিরের নামে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। পুরো শহর তন্নতন্ন করে খুঁজেও পায়নি। কিন্তু ২ বছর আগে তিতিরকে খুঁজে পাই আমি। বাবা চেয়েছিল তিতিরের সাথে আমার বিয়ে দিয়ে সম্পত্তি পুরোপুরি নিজের নামে করতে। কারণ বিয়ের আগে তিতির সেই প্রপার্টি কাউকে দিতে পারবে না, আর তিতিরের সন্তান জন্ম নিলে অটোমেটিক সব তার নামে হয়ে যাবে এমনই উল্লেখ ছিল উইলে। কিন্তু আমি তো তিতিরকে কখনোই বিয়ে করব না, আর নুরুল মারা যাওয়ায় তখন তিতিরের আর্থিক অবস্থা খারাপ। সংসার চালিয়ে পাখির দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খাচ্ছে। কিছুদিন নজর রাখার পর বুঝতে পারলাম তিতিরের প্রাণ ভোমরা পাখি। পাখির জন্য ও যেমন নিজের জীবন দিতে পারবে, তেমন কারো জীবন নিতেও দুবার ভাববে না। দুধের শিশুকে ছোট হাতে মায়ের মতো বড় করেছে তো। তখনই আমার মাথায় প্ল্যান চলে আসে, তিতিরের সাথে তোর বিয়ে দিয়ে প্রপার্টিও দখল করা হয়ে যাবে আর মৌয়ের জীবন থেকে তোকে সরানো হয়ে যাবে। ব্যাস, আমার প্ল্যান সাকসেসফুল করতে কৌশলে তিতিরকে তোর পিয়ে হিসাবে পাঠিয়ে দেই। তুই ক্যারিয়ার ছাড়া সবকিছুতে উদাসীন সেটা আমি জানি। এত বছরে মৌকে ভালোবাসতে পারিসনি, তিতিরকেও পারবি না সেটা জানতাম। তাই লোক লাগিয়ে রাখি তোদের সাথে, এক্সিডেন্টলি কাছে আসা মুহূর্তের ছবি তুলে প্রমাণ হিসাবে জমাতে থাকি। আর একজন ডাক্তার তার হিসাবে একটা রিয়াল প্রেগন্যান্সি রিপোর্ট জোগাড় করা কঠিন কিছু নয়। মোক্ষম সময়ে এসব সামনে এনে তোর ক্যারিয়ার আর মৌ দুটোই কেড়ে নিলাম। যেসব প্রমাণ সামনে এনেছিলাম একটাও ফেক ছিল না, শুধু একটু বুদ্ধির খেলা ছিল। শহরের প্রতিটা হসপিটালে আমার লোক আছে, তাই তুই সঠিক তথ্য বের করতে পারিসনি। প্রতিটা হসপিটাল থেকে একই রিপোর্টের কপি দেওয়া হয়েছে তোকে। কথাগুলো শেষ করে রায়হান বিশ্রীভাবে হাসতে লাগল। প্রথমে রায়হানের করা স্যাক্রিফাইজের কথাগুলো শুনে তাজের কষ্ট হয়েছিল তার জন্য। কিন্তু পরে তার কৃতকর্মের বর্ণনা শুনে ঘৃণায় গা গুলিয়ে এলো। তিতিরের সাথে করা ব্যবহারের জন্য নিজের প্রতি রাগ হতে লাগল, আফসোসও হচ্ছে খুব। তাজ সোজা রায়হানের নাক বরাবর ঘুষি বসিয়ে দিল। মুহূর্তে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগল। রায়হানের লোকজন এগিয়ে আসতে নিলে রায়হান হাতের ইশারায় থামিয়ে দিল। রায়হান বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে রক্ত মুছে নিল। আরে থাক থাক, কিছু বলিস না। নায়ক সাহেব ক্যারিয়ার হারানোর দুঃখে এটুকু করতেই পারে। অনেক হয়েছে ড্রামা, এবার বিয়ে হবে আর আমাদের বিয়ে সাক্ষী হবে সুপারস্টার তাজওয়ার খান তাজ। মৌ চিৎকার করে বলল, তোর মতো বিকৃত মস্তিষ্কের মানুষকে কখনো বিয়ে করব না আমি। রায়হান মৌয়ের বাবা মায়ের মাথায় পিস্তল তাক করে রাখা ছেলেকে বলল, জুয়েলে মনে হচ্ছে সোজা কথায় কাজ করবে না। তোর আঙুলটা বাঁকা করতেই হবে। তাজ মাথা নিচু করে হাসছে। রায়হান ভ্রু কুঁচকে তাকালো তাজের দিকে। কি রে, মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? তাজ পেছনের টেবিলে হেলান দিয়ে রায়হানের দিকে তাকালো, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা।
ডাক্তার হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের কোণের রক্ত মুছে সেদিকে তাকাল। একদিন নিজের শরীরের রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছিলাম। ভালো প্রতিদান দিল কিন্তু রায়হান। আচ্ছা একটা কথা বলতো রায়হান, আমার ভুলটা কোথায় ছিল? না তোকে বলেছি আমার জন্য কিছু ছাড় দিতে, আর না মৌকে বলেছি তোকে রেখে আমাকে ভালোবাসতে। কিন্তু সব দিক থেকে ক্ষতি তুই আমিই করেছিস। ভালোবাসা শব্দটার উপর ঘৃণা ধরে গেছে আমার। রায়হান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাজের দিকে। না সে চোখে রাগ দেখা যাচ্ছে আর না অনুশোচনা। তাজ রায়হানের পাশে সোফায় নিজের পা তুলে দিয়ে টেবিলে হেলান দিয়ে বসল। থাক সেসব কথা, তোকে একটা শো দেখাই। আমার ফেভারিট শো। রায়হান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তাজের দিকে। তাজ টেবিল থেকে রিমোটটা নিয়ে টিভি অন করল। টিভি স্ক্রিনে তাকিয়ে দাঁড়িয়ে গেল রায়হান। তাজ টিভির উল্টো দিকে মুখ করে রায়হানের দিকে তাকিয়ে আছে। তাজ একটার পর একটা চ্যানেল চেঞ্জ করে লাগল। প্রত্যেকটা চ্যানেলে লাইভ দেখা যাচ্ছে রায়হানকে। তাজ মনের সুখে শীষ বাজাতে লাগল। টিভিতে শোনা যাচ্ছে তাজের শীষ বাজানোর শব্দ। রায়হান রেগে তাজের কলার ধরে দাঁড় করিয়ে বলল, কি হচ্ছে এসব? তাজ নিজের কলার থেকে রায়হানের হাত ছাড়িয়ে বলল, সারা দেশের মানুষের সামনে যে দাগ আমার চরিত্রে লাগিয়েছিলি সেই দাগ সারা দেশের মানুষের সামনেই মুছে ফেললাম। তোর কি মনে হয় তাজওয়ার খান তাজ ঘাসে মুখ দিয়ে চলে? এত কষ্ট করে কারাটে, বক্সিং শিখলাম তোর চুনোপুটি লোকের হাতে মার খেতে? সত্যিটা সবার সামনে তোর নিজের মুখে স্বীকার করানোর জন্যই এই চুনোপুটি মেরে হাত গন্ধ করতে চাইনি। রায়হান রেগে আবার কলার চেপে ধরল তাজের, আর তাজ হাহা করে হাসতে লাগল। রায়হান তাজকে মারার উদ্দেশ্যে হাত উঁচু করতেই পেছনে থেকে আওয়াজ এলো, দ্য গেম ইজ ওভার মিস্টার রায়হান চৌধুরী ওরফে ডাক্তার ক ডেভিল। রায়হান বিস্ফোরিত চোখে ঘুরে তাকালো পেছনে। তার পেছনে দাঁড়িয়ে আছে র্যাবের একটা টিম। রায়হানের প্রত্যেকটা লোকের মাথায় গান তাক করে রেখেছে। চোখের পলকে সবাইকে হাতকড়া পরিয়ে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে গেল। রায়হান ঢোক গিলে বলল, ডাক্তার ক ডেভিল মানে? ভয় রায়হানের কপালে বিন্দু বিন্দু ঘামের আনাগোনা দেখা দিল। তার কোড নেই মেয়েরা কিভাবে জানল বুঝতে পারছে না রায়হান। র্যাবের টিম ইনচার্জ এসপি মাসুদ আহমেদ মুচকি হেসে বলল, সেটা তো আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন। মাসুদ তার সাথের একজন অফিসারকে ইশারা করল রায়হানকে হাতকড়া পরাতে, সে তাই করল। রায়হান তাজের দিকে তাকিয়ে শাসিয়ে বলল, তোকে আমি ছাড়ব না তাজ। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই তোকে। রায়হান তাজের কানের কাছে ফিসফিস করে বলল, তিতির যাওয়ার আগে তোর জীবন থেকে আবারও কিছু কেড়ে নিয়ে গেছে। তুই ভাবতে ভাবতে পাগল হয়ে যাবি সেটা কি? কিন্তু এর উত্তর তুই কোনোদিন পাবি না, আর না পাবি কোনোদিন তিতিরের দেখা। রায়হানও যেতে যেতে শীষ বাজিয়ে কোনো গানের সুর তুলল। কিন্তু তাজের চেনা চেনা লাগলেও বুঝতে পারল না সেটা কোনো গানের সুর। হয়তো সেই সুরে তাজ উত্তর পেয়ে যেত আবার কি ক্যারে নিয়েছে তিতির। রায়হান মৌয়ের দিকে একটা কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে গেল র্যাবের সাথে। তাজ ধূপ করে বসে পড়ল সোফায়। রায়হানের সামনে নিজেকে কঠিন দেখালেও ভেতরে ভেতরে সে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তিতির সাথে করা অন্যায় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মৌ দৌড়ে গিয়ে বাবা মায়ের হাত মুখের বাঁধন খুলে দিল। রেহেনা ছাড়া পেয়ে কাশতে লাগল। মৌ ব্যস্ত হয়ে বলল, বাবা তুমি মাকে নিয়ে ভেতরে যাও। মহিবুল রেহেনাকে নিয়ে নিজেদের বেডরুমে চলে গেল। মৌ ধীর পায়ে এগিয়ে গেল তাজের দিকে, অনেক দ্বিধাগ্রস্ত হয়ে কাছে দাঁড়াল তাজের। তাজ নিজের মাথার চুল খামচে ধরে ধীর গলায় বলছে, হাউ কুড আই ডু দ্যাট? I raped her.
তাজের কথা শুনে মৌ যেন জমে গেল। কি বলছে এসব তাজ? মৌ কাপা গলায় বলল, এসব কি বলছ? তাজে গর্জে উঠল, শুনতে পাসনি কি বলছি? আমি রেপ করেছিলাম ওই মেয়েটাকে। যেখানে সকলে পরিস্থিতির শিকার সেখানে কেবল তাকেই শাস্তি দিয়েছি আমি। হিংস্র জানোয়ারের মতো আচরণ করেছিলাম সেই রাতে। রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি, আর এই সব কিছুর জন্য দায়ী তুই। মৌ দুকদম পিছিয়ে গেল তাজের থেকে। আমি? তাজ রাগে থরথর করে কাঁপছে। হ্যাঁ হ্যাঁ তুই। তোর জন্য রায়হান এমন ডেসপারেট হয়ে উঠেছে। তুই স্বার্থের জন্য ব্যবহার করেছিস ওকে। মৌয়ের চোখে পানি টলমল করছে। আমি তো শুধু তোমাকে ভালোবেসে এসব করেছি। তাজ দাঁতে দাঁত খিচিয়ে বলল, কে চেয়েছে তোর এমন ভালোবাসা? তুই ভালোবেসে এসব করে থাকলে রায়হানও তোকে ভালোবেসে এত অন্যায় করেছে। ভালোবাসার শাস্তি যদি রায়হান পায় তাহলে তোরও পাওয়া উচিত। কারণ তুইও কম অন্যায় করিসনি রায়হানের সাথে। মৌ কাপা গলায় বলল, কি শাস্তি? তাজ নিজের চোখ মুছে গম্ভীর গলায় বলল, রায়হান যেমন ওর ভালোবাসা পায়নি ঠিক তেমনি তুই কোনোদিন পাবি না তোর ভালোবাসা। আজকের পর আর কোনোদিন তুই আমার সামনে আসবি না, আর এটাই তোর শাস্তি। তাজ হনহনিয়ে বের হয়ে গেল মৌদের বাসা থেকে। নিজেকে তার পাগল পাগল লাগছে। একবার হলেও তিতিরের দেখা পাওয়া দরকার। সে রাতের আচরণের জন্য সরি বলতে হলেও তিতিরের দেখা পাওয়া দরকার। এখানে নির্দোষ তো কেউ নেই, তবে শাস্তি কেন একা তিতিরের ভাগ্যে লেখা। অনুশোচনায় দগ্ধ হচ্ছে তাজের হৃদয়ে। চোখের সামনে ভাসছে তিতিরের সাথে করা জঘন্য সেই ব্যবহারগুলো। বুঝবে তুমি বুঝবে। যেদিন সব বুঝবে। হারিয়ে আমায় খুঁজবে। তবে দিনশেষে শূন্য হাতে নিজের নীড়ে ফিরবে। বিষাক্ত ফুল নেই আপন করতে। তার ঘ্রাণেও যে হবে প্রাণনাশ। তিতিরের বলা ছন্দের মানে আজ বুঝতে পারছে তাজ। তবে কি আর কোনোদিন দেখা হবে না বিষাক্ত ফুলের সাথে তাজের? জানা হবে না সে হয়ে উঠেছিল আর জীবনের বিষাক্ত ফুলের আসক্তি। মেয়েটা আসক্ত হয়েছিল তাজ নামক মানুষের। ১৯ প্রেমে পড়া বারণ। কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। তোমায় যত গল্প বলার ছিল। তোমায় যত গল্প বলার ছিল। সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব। কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ। কারণে অকারণ। ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ। প্রেমে পড়া বারণ। শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি। তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি। শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি। তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি। তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ। প্রেমে পড়া বারণ। কারণে অকারণ। মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ। প্রেমে পড়া বারণ। প্রেমে পড়া বারণ। গানটা শেষ করতেই তিতিরের বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে গেল নোনা জল। আহান তাকিয়ে আছে তার তুতুলের দিকে। এভাবে তো সে দেখতে চায়নি তার তুতুলকে। যুদ্ধে পরাজিত হওয়া সৈনিক হিসাবে দেখতে চায়নি তাকে। সে চেয়েছিল ছোটবেলার মতো চঞ্চল আর প্রাণবন্ত মেয়েটাকে ফিরে পেত। ছদ্মবেশে সিলেটের ছোট একটা কটেজে উঠেছে তারা। সকালে এসে সিলেট পৌঁছেছে। কিছু খেয়ে নেওয়ার জন্য তিতিরকে ডাক্তারতে এসেছিল। তিতির কটেজের বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে গানটি গাইছে দেখে সেখানেই দাঁড়িয়ে যায়। মনে মনে বলল, কিছু বারণ মানতে ইচ্ছে করে না তুতুল। কিছু বারণ উপেক্ষা করে নিজেকে পোড়াতে ইচ্ছে করে কারো প্রেমের আগুনে।
তাই তো মানুষ জেনে শুনে প্রেম নামক আগুনে ঝাঁপ দেয়। গতরাতে তিতির যখন বলেছিল সে প্রেগনেন্ট, আহান কিছু সময়ের জন্য পাথর হয়ে গিয়েছিল যেন। কোনোমতে নিজেকে সামলে শুধু বলেছিল ঘুমিয়ে নে। তারপর থেকে এখন পর্যন্ত তিতিরের সাথে আর কথা হয়নি। আহান অনেক ভেবে ঠিক করেছে বাচ্চাটাকে প্রয়োজনে নিজের পরিচয় বড় করবে, তবু তিতিরকে আর একা ছাড়বে না। কিছু খেয়ে নিবি চল। এই অবস্থায় বেশি সময় না খেয়ে থাকা ঠিক না। তিতির চমকে উঠে পেছনে ফিরে তাকালো, খেতে ইচ্ছে করছে না। নিজের জন্য না হলেও ভিতরে বেড়ে উঠা প্রাণটার জন্য খেতে হবে। পাখি কোথায়? তোর জন্য অপেক্ষা করছে। আজ সে আপনির হাতে ছাড়া খাবে না। তিতির কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে গেল। আহান দীর্ঘ শ্বাস ছেড়ে তিতিরের পিছনে গেল। তিতির যত্ন করে খাইয়ে দিচ্ছে বনুকে। তিতির নিজে খাচ্ছে না দেখে আহান একটু খাবার নিয়ে তিতিরের মুখের সামনে ধরল। তিতির তাকালো আহানের দিকে, তবে কিছু বলল না। চুপচাপ খাবারটা মুখে নিল। আহান নিজের মুখেও খাবার তুলল। ভাইয়াকে র‍্যাব ধরে নিয়ে গেছে। তিতিরের হাত থেমে গেল, তাকালো আহানের দিকে, তবে আমরা এবার স্বাধীন। আহান ছোট করে বলল, হুম। তিতির আবার পাখিকে খাওয়ানোতে মনোযোগ দিল। তোকে গতকাল একটা প্রশ্ন করেছিলাম, উত্তরটা এখনো দিসনি। আমার বনুকে দেখে রাখবি, বিনিময়ে সব প্রপার্টি আমি তোর নামে করে দিব। আহানের হাত থেকে গেল। চামচটা প্লেটে রেখে দিল, একটু শব্দ করে, তুই কি আমাকে রায়হান চৌধুরীর মতো মনে করিস তুতুল? সেটা হতে যাব কেন? তোকে রায়হান চৌধুরীর মতো মনে করলে তার সাথে আসতাম না, বরং তোর থেকে পালানোর চেষ্টা করতাম। তবে কেন মনে করছিস? প্রপার্টির স্বার্থে আমি পুতুলের খেয়াল রাখব। তিতির দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, রাখতে না চাইলে থাক, আমি অন্য ব্যবস্থা করে নিল। আহান তিতিরের এক হাত নিজের মুঠোয় নিয়ে বলল, তুই চাইলে আমি নিজের জীবনটাও দিতে রাজি তুতুল। তিতির প্রশ্নবোধক চাহনিতে তাকালো আহানের দিকে। আহান বলল, আজ থেকে পুতুল আর তোর সব দায়িত্ব আমার। তোর এই বন্ধুকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে পাবি। একবার হারিয়ে গিয়েছিলি, আর হারাতে দিব না। তিতিরের চোখে টলটল করছে নোনা জল। নুরুল মারা যাওয়ার পর যেন অথই সাগরে পড়েছিল বনুকে নিয়ে, পাশে পায়নি কাউকে। তারপর জবটা হলো। সেখানেই হয়তো সবচেয়ে বড় ভুল করেছিল জীবনের, জবটা নিয়ে। আহুরে, আমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। আমি চাই না আমার বনুর জীবনটা এলোমেলো হোক। বড্ড বেশি ভালোবাসি ওকে। আহান চোখের ইশারায় আশ্বস্ত করল তিতিরকে, আগামীকাল ওসমানী বিমানবন্দর থেকে লন্ডন যাচ্ছি আমরা। তিতির ভয় পেয়ে বলল, রায়হান চৌধুরী যদি আবার কিছু করে? আহান বলল, ভয় পাস না, রায়হান চৌধুরী জেলে, সে কিছুই করতে পারবে না। আর লন্ডনে আমি নিজের ঠিকানা পরিবর্তন করে ফেলেছি। সেখানে আমাদের এত সহজে খুঁজে পাবে না ভাইয়া বা অন্য কেউ। আর তোর বাবা? আহান তাকালো তিতিরের দিকে। মেয়েটার চোখমুখে এখনো আতঙ্ক। চলবে।